আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি ইতিহাস ও ঐতিহ্যের শহর নাটোর শহরে। নাটোর মানে বনলতা সেন কিংবা কাঁচাগোল্লা নয়। এই মাটির গভীরে মিশে আছে প্রায় ৩০০ বছরের পুরনো রাজকীয় জৌলুস আর কিছু হারহিম করা রহস্য। আজ আমি দাঁড়িয়ে আছি দীঘাপতিয়া রাজবাড়িতে, যা আজ উত্তরা গণভবন নামে পরিচিত। কিন্তু এই সুন্দর প্রাসাদের আড়ালে কি লুকিয়ে আছে? কেন এই প্রাসাদকে ঘিরে আজও মানুষের মনে ভয় কাজ করে? চলুন আজ খুঁজি সেই সব প্রশ্নের উত্তর। ১৭৭০ সাল। ১৭৭০ সালে স্থাপিত এই রাজবাড়িটি কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলার ক্ষমতা বদলের এক নীরব সাক্ষী। আজ আমরা জানাবো দয়ারাম রায়ের সাধারণ কর্মচারী থেকে রাজা হওয়ার গল্প এবং এই প্রাসাদের প্রতিটি কোণায় লুকিয়ে থাকা ইতিহাস। নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবনের অধীনে কাজ করতেন অত্যন্ত মেধাবী দয়ারাম রায়। তিনি ছিলেন রাজা রামজীবনের দেওয়ান। ১৭৭০ সালে রামজীবনের সহযোগিতায় তিনি দীঘাপতিয়া পরগনার জমিদারি পান। তার বীরত্ব ও সততার জন্য তিনি রায়রাইয়া উপাধি পান। আগে এই এলাকাটি ছিল বন জঙ্গলে ঘেরা। দয়ারাম রায় এখানে ৪২ একর জায়গার ওপর বিশাল গড় বা দিঘি খনন করে একটি রাজবাড়ির পত্তন করেন। ১৮৯৭ সালের ১২ জুন বিকেলে এক ভয়াবহ ভূমিকম্পে এই প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। তখন রাজবাড়ির অনেক মূল্যবান সম্পদ মাটির নিচে তলিয়ে যায়। আজকের যে রাজকীয় রূপ আমরা দেখছি তা মূলত রাজা প্রমোদনাথ রায়ের অবদান। তিনি ১৮৯৭ থেকে ১৯০৮ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর ধরে দেশি বিদেশি স্থপতিদের দিয়ে এটি আবার তৈরি করেন। এই প্রাসাদের নকশায় ইউরোপীয় স্টাইল ব্যবহার করা হয়েছে। প্রতিটি পিলারের নকশা এবং ছাদের কারুকাজ দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। রাজবাড়ির প্রধান প্রবেশদ্বার যে বিশাল টাওয়ার দেখছেন, এটি সেই ঐতিহাসিক ঘড়িঘর। এটি ইংল্যান্ডের বিখ্যাত গ্লিট অ্যান্ড জনসন কোম্পানি থেকে বিশেষভাবে আনিয়েছিলেন রাজা প্রমোদনাথ রায়। এটি কেবল সময় দেখাতো না, এর সাথে বিশাল ৩টি ঘণ্টা ছিল যা ভিন্ন ভিন্ন সুরে বাজত। এই ঘড়িটি নিয়ে দীঘাপতিয়া রাজপরিবারের একটি অত্যন্ত শক্তিশালী বিশ্বাস প্রচলিত ছিল। রাজা প্রমোদনাথ রায় বিশ্বাস করতেন এই ঘড়ির কাঁটা যতদিন ঘুরবে এবং এর ঘণ্টার শব্দ যতদিন শোনা যাবে, ততদিন দীঘাপতিয়া রাজবাড়ির রাজত্ব টিকে থাকবে। অর্থাৎ এই ঘড়িটি ছিল রাজবংশের লাইফলাইন বা ভাগ্যের চাবিকাঠি। কথিত আছে ১৯৪৭ সালে দেশভাগের ঠিক আগে এক অমাবস্যার রাতে হঠাৎ এক অজানা কারণে ঘড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। রাজপ্রাসাদের কারিগররা আপ্রাণ চেষ্টা করেও সেই রাতে ঘড়িটি আর সচল করতে পারেননি। কাকতালীয় বিষয় হলো, ঘড়িটি বন্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এবং জমিদারি প্রথা প্রায় বিলুপ্তের পথে চলে যায়। শেষ পর্যন্ত রাজা প্রতিভানাথ রায়কে সপরিবারে এই প্রাসাদ ছেড়ে ভারতে চলে যেতে হয়। লোকমুখে আজও প্রচলিত ঘড়ির সেই স্তব্ধ হয়ে যাওয়া ছিল রাজবংশের পতনের আগাম বার্তা। এই ঘড়িটি আজও সচল এবং এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বড় যান্ত্রিক ঘড়ি। স্থানীয়দের মধ্যে গুঞ্জন আছে, এই ঘড়ির কাঁটা যখন গভীর রাতে ১২টা পেরোয়, তখন নাকি প্রাসাদের ভেতরে ভারী বুটের আওয়াজ আর তলোয়ারের ঝনঝনি শোনা যায়। রাজা প্রমোদনাথ রায়ের অতৃপ্ত আত্মা নাকি আজও তার সাম্রাজ্য পাহারা দেয়। রাজবাড়ির পেছনের দিকে যে শান বাঁধানো স্নানঘাট আছে, সেটি ছিল রাজপরিবারের নারীদের জন্য। তখনকার দিনে পদ্মার খুব কড়াকড়ি ছিল, তাই এই ঘাটটি এমনভাবে তৈরি ছিল যে বিশাল উঁচু দেওয়ালের ঘেরাটোপা রানীরা নিশ্চিন্তে স্নান করতে পারতেন। স্নানঘাটের কাছে একটি গোপন সুড়ঙ্গ বা অন্ধকার কক্ষ ছিল বলে ধারণা করা হয়, যা জরুরি অবস্থায় রাজপরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে বা প্রাসাদের বাইরে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। বর্তমানে নিরাপত্তার খাতিরে এগুলো বেশিরভাগই বন্ধ করে দেওয়া হয়েছে। রাজবাড়িকে ঘিরে যে বিশাল লেক বা পরিখা দেখছেন, এটিও কেবল সৌন্দর্যের জন্য নয়। এর গভীরতা এতটাই ছিল যে কোনো আক্রমণকারী সাঁতরে বা ছোট নৌকায় পার হওয়ার চেষ্টা করলে প্রহরীরা সহজেই ওপর থেকে তাদের রুখে দিতে পারত। প্রাসাদের ভেতরে রয়েছে ইতালীয় মার্বেলের তৈরি অসাধারণ সব শ্বেতপাথরের মূর্তি। এই সাদা মার্বেল পাথরের মূর্তিগুলো ইতালি থেকে আনা। এই মূর্তিগুলোর ভঙ্গি এবং চোখগুলো এতটাই জীবন্ত যে মনে হবে তারা আপনাকে সারাক্ষণ পর্যবেক্ষণ করছে। শোনা যায় জমিদার আমলে
কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এই প্রাসাদের নিচের কোনো এক গোপন কুঠুরিতে রাখা হতো। অনেককেই নাকি সেখান থেকে আর জীবিত বের করা হয়নি। আজও সেই সব আত্মার হাহাকার কি রাজবাড়ির দেয়ালে মিশে আছে? 1947-এর দেশভাগের পর শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে ভারত চলে গেলে এটি পরিত্যক্ত হয়। 1947 সালে একে গভর্নর হাউস করা হয়। 1972 সালে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে এক জনসভায় একে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। আজ এটি প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ বাসভবন। নাটোরের এই উত্তরা গণভবন কেবল একটি স্থাপনা নয় বা ইটের দালান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, সৌন্দর্য আর রহস্যের এক অদ্ভুত মেলাবন্ধন এই জায়গাটি। এটি আমাদের ঐতিহ্যের সাক্ষী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর এই রহস্যময় রাজবাড়ির আরও গল্প জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর নাটোরের কাঁচাগোল্লা খেতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।